প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বুকের ব্যথার কারণ ও ধরন নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান 1958 সালের 4 এপ্রিল চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, পিএইচডি, এমআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আল হেলাল স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। স্যার, বুকে ব্যথা এটা অত্যন্ত কমন একটি বিষয়। সবারই জীবনে কখনো না কখনো বা একাধিকবার বুকে ব্যথা হতে পারে বা হয়েই থাকে। এটা অত্যন্ত সাধারণ কারণ থেকে অত্যন্ত গুরুতর বিষয়ও হতে পারে। আপনি একটু যদি বুঝিয়ে বলেন যে সাধারণ থেকে গুরুতর কি কি কারণ কমন? আসলে বুকে ব্যথাটা আমরা যদি সায়েন্টিফিক্যালি চিন্তা করি তাহলে কি আছে আমাদের এখানে স্কিন আছে, তার নিচে মাংসপেশি আছে, তার নিচে আমাদের রিবগুলি আছে, তার ভিতরে আমাদের ফুসফুস আছে দুই পাশে, তার মাঝখানে আছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, এর ভিতর দিয়ে পাস হয়েছে আমাদের খাদ্যনালী, পিছনে আছে আমাদের মেরুদণ্ডের হাড্ডিগুলি এবং তার প্রত্যেকটার থেকে আমাদের নার্ভগুলি স্প্রেড হয়েছে। তার ঠিক ইমিডিয়েট নিচে আছে আমাদের পাকস্থলী এবং ডান পাশে লিভার এবং বাম পাশে আমাদের স্প্লিন। এখন এই যন্ত্রগুলির যে কোনোটার থেকেই কিন্তু বুকের ব্যথা হতে পারে। কাজেই একটা বুকের ব্যথা যদি আমাকে বলে তাহলে যার বুকের ব্যথা হচ্ছে তার প্রথম কথা হলো বয়সটা আমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যে এটা যদি একটা বাচ্চার বুকের ব্যথা হয় যে ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাইছে, তাহলে আমি চিন্তা করব তার মাংস বা হাড্ডিতে কোনো সমস্যা হয়েছে কিনা। এই বুকের ব্যথাটা যদি একটা ছোট জাস্ট কথা বলতে শিখছে বাচ্চা হয়, শ্বাস টানতে কষ্ট হয়, আমি একটা প্লুরোসি বা নিউমোনিয়ার কথা চিন্তা করব। এই বুকের ব্যথাটা যদি একটা চামড়ার উপরে দানা নিয়ে হয় তাহলে আমি চিন্তা করব যে হার্পিস জোস্টার বা হার্পিস নিউরালজিয়া কিনা। যদি একজন খুব বয়স্ক লোকের ঘাড়ের থেকে ব্যথাটা যায় আমি চিন্তা করব তার এটা সার্ভাইকাল স্পন্ডোলাইসিস কিনা। একজন মধ্যবয়সী মহিলার যদি হয় তাহলে বুকের ব্যথার বেশিরভাগ ক্ষেত্রে কারণ দেখা যায় পিত্তথলির পাথর বা অ্যাকিউট কোলেসিস্টাইটিস। অনেক সময় আমরা যেটাকে বলি রিফ্লেক্স ইসোফেজাইটিস বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স সিনড্রোম, যে পাকস্থলী থেকে অ্যাসিডটা উপরে উঠে আসে, বা অনেক সময় আমরা যেটাকে বলি হাইটাস হার্নিয়া, পাকস্থলীটাই পেট থেকে বের হয়ে বুকের দিকে চলে আসে। এখন যে কোনো লাংসের সংক্রমণে বুকে ব্যথা হতে পারে, অনেকগুলি ভাইরাল ইনফেকশন থেকে বুকে ব্যথা হতে পারে। এখন এই বুকের ব্যথাটা কোন জায়গায়, তার ধরনটা কি? কারণ বুকের ব্যথা বললে আমি একজন মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে আমিও প্রথমে ভয় পাই, অ্যাম আই ডিলিং এ হার্ট অ্যাটাক? এখন একজন পুরুষ বা নারী যার বয়স 30-এর উপরে, তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা কোলেস্ট্রল, বা সে যদি ধূমপায়ী হয় অথবা যদি তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করে, তার পরিবারের কারো যদি হিস্ট্রি থেকে থাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের বা বাইপাস সার্জারির অথবা অ্যাঞ্জিওপ্লাস্টির, আমি অবশ্যই চিন্তা করব যে এই বুকের ব্যথাটা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক সংক্রান্ত কিনা। যদি স্যার একটু বলে নেই, যদি হার্ট অ্যাটাক বিষয়ে বা হৃদরোগজনিত বুকের ব্যথা হয়, সেই বুকের ব্যথাটা অন্য অনেক কারণ বললেন, তার সঙ্গে আলাদা করার উপায় কি? খুব সাধারণভাবে বোঝার জন্য। খুব সিম্পল, এবং সারা পৃথিবীতে প্রায় 10% প্রথম 12 ঘন্টা আমরা বুঝতেও পারি না। এখানেই একটা ডায়লেমা থেকে যায়, যার জন্য সারা পৃথিবীতে বর্তমানে যখনই একজন মধ্যবয়স্ক পুরুষ বা নারীর বুকে ব্যথা হয় আমরা তাদেরকে 8 থেকে 12 ঘন্টা ডক করি, চেস্ট পেইন ইউনিট বলে নতুন, আগে সরাসরি সিসিউতে না নিয়ে আমরা রুগীটাকে চেস্ট পেইন ইউনিটে রাখি। আমরা তার হিস্ট্রি নেই, তাকে পরীক্ষা করি এবং সামান্য কিছু ইনভেস্টিগেশন করলেই আমরা কিন্তু বুকের ব্যথাটা কি কারণে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে যাই। তাহলে এখানে করণীয় হলো যে এই বুকের ব্যথাটার কারণটাকে আমাকে খুঁজে বের করতে হবে। হার্ট অ্যাটাক বা ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যাকিউট করোনারি সিনড্রোমের ব্যাপারে আমরা এত সিরিয়াস এই জন্যে
যদি সঠিক চিকিৎসা না হয় একটা হার্ট অ্যাটাকে সারা পৃথিবীতে 30 থেকে 35 ভাগ লোক মারা যান। আর আমরা যদি যথাযথ এটাকে নির্ণয় করে এই রোগীটাকে শিশুতে পাঠাতে পারি, আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি যদি দেয়া আমরা যায়, একে 5%-এর নিচে মৃত্যু নিয়ে আসতে পারি। আমরা ওই বিষয়ে আরো ডিটেল শুনবো। আর একটু জানতে চাই যে আপনার বুকের ব্যথা অন্যান্য অনেকগুলার ধরন এক একটার আলাদা, যদি কার্ডিয়াক পেইন কিভাবে হয় বুঝবে সেটা বোঝার উপায় কি? তার কোন দিকে, কখন, ব্যথার ধরনটা কেমন হবে, হাঁটতে গেলে কখন কষ্ট হবে কিনা, এই বিষয়ে যদি এটাকে আমরা বলি, আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় লেবিন সাইন। যদি কোনো রোগী বলে যে আমার বুকটা একেবারে চেপে আসতেছে, আরো স্পেসিফিক্যালি যদি বলে ডাক্তার সাহেব বুকটা ভেঙে যাচ্ছে, আমরা এটাকে বলি লেবিন সাইন। তার মানে প্রতি 100 জনে 95 জনেরই এটা একটা ইসকেমিক অরিজিন। এই ব্যথাটা হবে প্রথমে রোগী বা যে ভদ্রলোক বা ভদ্র মহিলা স্বাভাবিকভাবে হাঁটতেন, বেশি জোরে হাঁটতে গেলে একটু বুকটা চেপে আসে, একটু থেমে গেলে আবার চলে যায়, এবং ধীরে ধীরে তার এই ডিস্টেন্সটা কমে আসে। যেমন আগে সে 6 তলা বাড়িতে উঠে যেত, এখন 3 তলা বা 4 তলাতে উঠতে গেলে মনে হয় বুকটা একটু ভারী হচ্ছে বা শ্বাসের কষ্ট হচ্ছে বা সে খুব দুর্বলতা অনুভব করে। যদি এটা হার্টের ব্যথা হয়, তার সঙ্গে এই ব্যথাটা যখন উঠবে তার সঙ্গে একটু চিকন ঘাম হয়, অনেক সময় বুকে ধড়ফড় হয়, একটু শ্বাসের কষ্ট হয় এবং খুব সহজেই হয়রান হয়ে যাওয়া ইজি ফ্যাটিগেবিলিটি হয়। আর এটাকে নির্ণয় করার জন্য হিস্ট্রির পাশাপাশি রিস্ক ফ্যাক্টরগুলি আমরা যখন অ্যানালাইসিস করি, একটা সিম্পল ইসিজিতে কিন্তু আমরা 50 to 60% ইনফরমেশন পেয়ে যেতে পারি। তার সঙ্গে যখন আমরা একটা ইকো এবং একটা ইটিটি অ্যাড করি, আমরা প্রায় 85% লোকের কে হার্টের ব্লক আছে কি নাই, এই বুকের ব্যথাটার কারণটা কিন্তু আমরা সম্যকভাবে পেয়ে যাই। আর যদি আমরা 100% জানতে চাই, গোল্ড স্ট্যান্ডার্ড আমাদের কাছে একটাই, সেটা হলো আমাদের করোনারি অ্যানজিওগ্রাম, যেটা দিয়ে আমরা 100 জনকে নির্ণয় করতে পারি। কারণ হার্টের ভেতরের রক্তনালী সবকিছু দেখছি, চোখের সামনে দেখা যাচ্ছে। তো এই বুকের ব্যথাটা যখনই কেউ যদি বুকের ব্যথায় ভোগেন, আমরা একটা এমনি এমনি তো আর একটা ঘরে আগুন লাগতে পারে না, তার পেছনে একটা কারণ থাকবে। একজন লোকের হার্ট অ্যাটাক হওয়ার পেছনেও কিছু কারণ বা রিস্ক ফ্যাক্টর অবশ্যই থাকবে। সে রিস্ক ফ্যাক্টরগুলি হলো যে কিছু আছে আনমডিফায়েবল, যেটা পরিবর্তন করা যায় না, পুরুষ মানুষের বেশি হয়, বয়স 45-এর উপরে গেলে বেশি হয়, যে সমস্ত পরিবারে হয় সেই পরিবারে একজনের যদি হয় আরেকজনের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং মেয়েদের পোস্ট মেনোপজাল অর্থাৎ 45 বা 50-এর পরে তখন আবার মেয়ে পুরুষের রিস্ক সমান হয়ে যায়। এছাড়া যেগুলি মানে মডিফায়েবল, যেগুলিকে আমরা পরিবর্তন করতে পারি, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বি বেশি থাকা, সিগারেট স্মোকিং এবং সেডেন্টারি লাইফস্টাইল। আজকাল আমরা বলি সেন্ট্রাল ওবেসিটি, যে সব ভালো আছে, মনে হয় যেন পেটের উপরে একটা আপেল বসায় রাখছে, হুইচ ইজ অলসো ওয়ান অফ দ্য মেজর কজ অফ হার্ট অ্যাটাক। এখন এই মডিফায়েবল কারণগুলি যদি নিয়ন্ত্রণ করা যায়, তার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নিয়মিত ওষুধ খান, জীবনযাপন প্রণালীটাকে যদি একটু পরিবর্তন করেন, জিহ্বাটাকে যদি একটু কন্ট্রোল করেন, সিগারেটটা যদি ছেড়ে দিতে পারেন, তাহলে 80 থেকে 90% হার্ট অ্যাটাকই প্রিভেন্ট করা সম্ভব। এই চেষ্টা অনেকেই করছেন বা করবেন আমরা আশা করি। তারপরও কারো কারো অ্যাটাক তো হয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে। সেই ক্ষেত্রে বুকের ব্যথা নিয়ে একজন রোগী আপনাদের কাছে এলো, আসার পরে আপনি যেভাবে বললেন, পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করলেন যে তার হার্টেরই সমস্যা, তখন করণীয় কি এবং এটা কোন পর্যায়ে আপনাদের কাছে আসলে বেটার রেজাল্ট আশা করেন? আসলে দ্য আর্লিয়ার ইজ দ্য বেটার, যত আগে আসবে। এখানে আমি একটু পুরানো হিস্ট্রি টানতে চাই। একটা বাচ্চা যার 40 বছর বয়সে গিয়ে হার্ট অ্যাটাক হবে, তার সিটটা কিন্তু মায়ের পেট থেকে নিয়ে আসতেছে সে। যে বাচ্চাটা মায়ের বুকের দুধ খায় আর যে বাচ্চাটা আর্টিফিশিয়াল গরুর দুধ খায় বা টিনের দুধ খায়, এদের মধ্যে দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটাতে যে মায়ের বুকের দুধ খাওয়া বাচ্চাটার হার্ট অ্যাটাক কিন্তু প্রায় 50%-এর থেকে কম। যেই বাচ্চাটা 2 বছর বয়সে তার প্রেডিক্টেড ওজনের থেকে বেশি বা ওবেসিটি, আর যেই বাচ্চাটা আমাদের বডি মাস ইন্ডেক্স নর্মাল, তার হার্ট অ্যাটাক 3 ভাগের 1 ভাগ। যেই বাচ্চাটা স্পোর্টস বা রেগুলার খেলাধুলা করে আর যেই বাচ্চাটা সারাদিন টিভির সামনে বসে থাকে বা কম্পিউটার গেম খেলে, দেখা যায় যে ভবিষ্যৎ জীবনে গিয়ে তার হার্ট অ্যাটাক
রেট অনেক বেশি। তার মানে জীবনযাপন পদ্ধতি প্রণালীর উপরেও নির্ভর করে কার হার্ট কতটা সুস্থ থাকবে। আশা করছি আমরা সবাই এটা মেনে চলবো। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাদেরকে এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বুকের ব্যথা কি কারণে হতে পারে, হৃদরোগ হলে তার বুকের ব্যথার ধরন কি এবং করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো কেটলবেলের লাস্ট মুভমেন্ট, যে আমরা প্রোগ্রামগুলো দেখেছি, প্রোগ্রামের লাস্ট এক্সারসাইজ হচ্ছে এই এক্সারসাইজটা। তবে এখানে একটা এক্সারসাইজ না, এখানে 3টা এক্সারসাইজ, কিন্তু একটা এক্সারসাইজ বলছে এখানে 3টা মিলিয়ে হচ্ছে একটা এক্সারসাইজ। এই 3টা এক্সারসাইজ আমরা 2 মিনিট ধরে করবো। এখন আমরা দেখাবো যে কীভাবে এক্সারসাইজটা আমরা করছি। 3 এক্সারসাইজ কিন্তু 2 মিনিট ধরে আমরা করবো। এটা খেয়াল করে দেখবেন, এক্সারসাইজগুলো অত ইজি না, একটু কঠিন। তবে কয়েকদিন যদি আপনি করেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে বডিটা ওইভাবে রেসপন্ড করবে। এখন দেখেন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। আমাদের দেখাচ্ছে আজকে ওভাইস রেডি? ওকে, সে শুয়ে পড়বে। আমরা নর্মালি যে এক্সারসাইজটা করি পুল ওভার, এই পুল ওভার কিন্তু খুব কমন একটা এক্সারসাইজ, কিন্তু আমরা করি বেঞ্চে। কেটলবেলের সময় বেঞ্চে করবো না, আমরা করবো ফ্লোরে। পা ভাঙা থাকবে। ওকে, কিন্তু এই পুল ওভারের সময় এলবোটা স্ট্রেট থাকবে, ভাঙা থাকবে না। ওকে, রেডি, গো। ইয়েস, পুল ওভার উঠছে এরকম। এইটা কন্টিনিউয়াস করতে থাকবো আমরা 30 সেকেন্ডস পর্যন্ত পুল ওভার করবো। করার পরে নন স্টপ, কোনো দেবো না, রেস্টটা দেবো না। এই অবস্থায় আমরা উঠে যাব, বুকে লাগে উঠে যাব। ওকে, হাফ উঠবো। ওকে, হাফ উঠে আমরা বাদিক ডাদিক করবো, যেটাকে আমরা বলি হচ্ছে রাশিয়ান টুইস্ট। ওকে, এই জিনিসটা আমরা করব 30 সেকেন্ডস। যার যতটুকু যে আছে বা ফ্লেক্সিবিলিটি আছে, সে ওইভাবে ঘুরবে। যে ফ্লেক্সিবল না, সে ঘুরবে, অল্প করে ঘুরবে। ওকে, 30 সেকেন্ড করার পরে শুয়ে পড়বে। ওকে, শুয়ে পড়ার পরে যে জিনিসটা করবে ক্রাঞ্চেস, কিন্তু ক্রাঞ্চের সময় যে জিনিসটা করবে, উইথ দ্য হেল্প অফ দ্য আর্ম, সে তার কেটল বলটাকে সামনে এক্সটেন্ড করবে। ওকে, রেডি, গো। ইয়েস, গো এগেইন। ইয়েস, এক্সটেনশন, ওকে, কন্ট্রাকশন, এক্সটেনশন, কন্ট্রাকশন। ঠিক আছে, এতে যে জিনিসটা হচ্ছে ওটাকে হ্যান্ডেল করার জন্য তার অ্যাবসের ডেফিনেশনটা আরও ডাবলভাবে আসবে। ওকে, এটা করবে 30 সেকেন্ডস। 30 সেকেন্ড যখন হয়ে যাবে, দেন হোয়াট টু ডু, এরপরে যে জিনিসটা করবে, ওকে, লাই ডাউন, এগেন পুল ওভার, আবার পুল ওভার করবে 30 সেকেন্ডস। তার মানে 2 মিনিটস প্রোগ্রাম। ওকে, স্টপ। ওকে, এটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ। সব এক্সারসাইজটা করার পরে যখন 2 মিনিট এক্সারসাইজটা করবেন, দেন রেস্ট। একটা সেট করে করবেন প্রত্যেকটা প্রোগ্রাম, 2 মিনিট করে। মোটমাট যে ইগুলো আমরা দেখালাম, সিকোয়েন্সগুলো দেখালাম, এই সিকোয়েন্সে যদি আমরা এক্সারসাইজ করি 20 থেকে 25 মিনিটের একটা প্রোগ্রাম, এটাই যেটা করলে যেটা হবে, আপনার ম্যাচ ডেভেলপ হবে, স্ট্রেন্থ হয়ে যাবে, ডেভেলপ হবে। এবং অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা হবে, আপনার ফ্যাটটা বার্ন হবে উইদাউট ডুইং এনি কাইন্ড অফ ট্রেডমিল, স্কিপিং, সুইমিং, এনিথিং। কিন্তু এটা বেনিফিটটা হচ্ছে আপনার মাসল মরবে না। কিন্তু অন্য যে যে জিনিসটা হয়, আপনার মাসলগুলো ড্যামেজ হয়ে যায়, মাসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এক্সারসাইজের মাধ্যমে যেটা হবে, আপনার মাসলও থাকবে ইনট্যাক্ট, অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্যাটটাও বার্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি শিশুদের মেধা বিকাশে খাবার দাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি শিশুদের মেধা বিকাশে খাবারের ভূমিকা কী। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয় চিন্তিত থাকেন, কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কিনা। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দেখব যে সহজে পুষ্টিযোগ্য যে খাবারগুলো, সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে। প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয়, তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওমেগা 3, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছে, তাকে বলা হয় ডিএইচএ, যা ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএইচএ, এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএইচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি, তাহলে কিন্তু এই ডিএইচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত
একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয় তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়, এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে, যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে। বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি, তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয়। এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং যেমন হলো চেরি এবং কিশমিশ। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিশমিশ দিতে পারি, এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকোলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠান। আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে, এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন, তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায়, এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কি পড়িয়েছে সেই কথাটিই কিন্তু বাচ্চা বলতে পারে না, এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস, এবং এই ক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শরীরটাকে সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই, আর ব্যায়ামের জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটাই যথেষ্ট। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, যখনই একটা পেশেন্ট আসে আমরা তখন দেখি যে প্রথমে আমরা চেষ্টা করি পেশেন্টকে লাইফটা আগে সেভ করার জন্য। আমরা প্রথমেই দেখি যেহেতু আঘাতজনিত কারণে প্রচুর রক্তক্ষরণ হতে পারে। আমরা তো যে কোনো ফ্র্যাকচারকে 2 ভাগে ভাগ করি, ওপেন ফ্র্যাকচার আবার ক্লোজড ফ্র্যাকচার। তো ওপেন ফ্র্যাকচার মানে যেখানে ব্লিডিং বাইরে চলে আসছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।